আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। এখানে আমাদের আজকে ৩টি টপিকগুলোর নেসেসিটিগুলো এমসিকিউ পরীক্ষার পাশাপাশি রিটেন পরীক্ষায় অনেক কাজে লাগে। তুমি যখন কোনো লেখা লিখো, লেখাগুলো তোমার মানসম্মত না হওয়ার পেছনে যে সকল রিজন, তার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে তুমি অসচেতন, তাই বুঝতে পারছি। এখানে ৩টি টপিক আছে, ৩টি টপিকই একেবারে জেনারেল স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে একেবারে সচেতনতা নাই। আর এই বিষয়গুলো পরীক্ষায় আসে, কিভাবে আসে, প্রিভিয়াস কোশ্চেনগুলো সহ আমরা আজকে লেকচার শিট থেকে সলভ করে দেখাবো। আমি স্ট্রাকচারগুলো প্রথমে আলোচনা করার পরে ওই স্ট্রাকচার আমার ডিসকাশনের উপর ভর করে প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করছি এবং সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে যে টপিকগুলো আছে, 3টে টপিক, একটা হচ্ছে প্যারালালিজম, একটা হচ্ছে সাবজাংটিভ, আর একটা হচ্ছে ইনভার্সন। 3টি বিষয় ইম্পর্টেন্ট। যেমন ধরো, তুমি যখন কোনো একটা লেখা লিখবা, ইন্ট্রোডাকশনে যদি তোমার লেখার স্টার্টিং পয়েন্টে ইনভার্সন দিয়ে তুমি কোনো কথা শুরু করতে পারো, তোমার প্রতি ইমপ্রেশন এমনিতেই নগদে অনেক হাই হয়ে যাবে এক্সামিনারের কাছে। এরকম গুরুত্বপূর্ণ বিষয় ইনভার্সন। তারপরে হচ্ছে সাবজাংটিভ ব্যাপারটা, এটা অনুরূপভাবে তোমার লেখার মধ্যে গুরুত্ব সৃষ্টি করার জন্য এবং লেখার এক্সপ্রেশনগুলো যথাযথ জায়গায় যথাযথভাবে এক্সপ্রেশনটা দেওয়ার জন্য। সাবজাংটিভ ব্যাপারটা, এটা হচ্ছে মুডের সাথে সম্পর্ক। আমি ধাপে ধাপে একটা একটা বলবো। আরেকটা বিষয় আসছে কি, প্যারালালিজম। এই প্যারালাল স্ট্রাকচার হওয়ার ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট এবং এটাকে অনেকেই সৌন্দর্যবর্ধনের জন্য বা ডেকোরেটিভ বা অর্নামেন্টাল বিষয় মনে করে থাকো, কিন্তু এটা আসলে গ্রামারের একটা পার্ট। যেমন ধরো, কোনো কথা যখন আমরা গুচ্ছ আকারে বলবো, সহজ করে বুঝাই, প্যারালালিজম দিয়েই শুরু করি। কোনো কথা যখন আমরা গুচ্ছ আকারে বলবো, বলো রেসপন্স দাও। কোনো কথা যখন, ধরো আমি 5টি কাজ করতে পছন্দ করি। সকালে আমি খুব আর্লি ঘুম থেকে উঠতে পছন্দ করি। সকালে উঠে আমি ক্যাম্পাসে হেঁটে যেতে পছন্দ করি, ক্যাম্পাস কাছে ওয়াকিং ডিস্টেন্স। ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। বিকেলে ক্রিকেট খেলতে পছন্দ করি। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ চা খাইতে পছন্দ করি। তাহলে আমার পছন্দের যে লিস্ট, এটা সিরিজ আকারে বলা হচ্ছে না। লিস্ট যখন গুচ্ছ, যখন সিরিজ আকারে কোনো ইনফরমেশন থাকবে, ইনফরমেশনগুলো উপস্থাপনার ক্ষেত্রে শব্দের গঠনগত সমতা, এটাই হচ্ছে প্যারালালিজম। সহজ কথায় শেষ। অর্থাৎ যেমন ধরো, আমি যদি বলি আই লাভ, আমি পছন্দ করি, টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টু গো টু ক্যাম্পাস অন ফুট, টু গসিপ উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ক্যাম্পাস, টু প্লে ক্রিকেট অ্যাট ইভিনিং, টু হ্যাভ আ কাপ অফ টি বিফোর স্লিপিং। তাহলে 5টা কাজই আমি কি দিয়ে বলছি? টু দিয়ে। বলো না, কি দিয়ে বলছি? টু দিয়ে। আবার যদি তোমার একটি কথা বা একটি কাজ যদি তোমার আইএনজি দিয়ে হয়, সবগুলো কাজে আইএনজি দিয়ে হবে। এটাই ইংরেজি ভাষার নিয়ম। আই লাভ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়াকিং টু ক্যাম্পাস or going to campus on foot, gossiping with my friends if I have time in between my classes, playing cricket at evening if I have enough free time, having a cup of tea before sleeping. তাহলে সবগুলো কাজ কি দিয়ে হয়েছে? আইএনজি দিয়ে। তাহলে যখন আমরা কোনো তথ্য গুচ্ছ আকারে উপস্থাপন করব, তখন ওই তথ্যগুলোর যে উপস্থাপনার জন্য যে সকল শব্দগুলোর মধ্যে শব্দের গঠনগত সমতা, এই ব্যাপারটাকে বলা হয় কি? প্যারালালিজম। বলো না, এই ব্যাপারটাকে বলা হয় কি? প্যারালালিজম। এমনিতেই প্যারালাল মানে সম হওয়া, সমান হওয়া। ব্যাপারটা বুঝো। আরো ব্যাপার আছে প্যারালালিজমের ব্যাপারটাকে, কি আরো স্যার আর কি লম্বা করে বলবেন? হ্যাঁ, প্যারালালিজম ব্যাপারটা 2 ভাবে হতে পারে। প্যারালাল স্ট্রাকচার উইথ উইথ কমা, যেটা বলেছি 5টা তথ্য দিয়েছি, 5টাই কি দিয়ে? কমা দিয়ে দিয়ে। আবার প্যারালাল স্ট্রাকচার উইথ কনজাংশন, কনজাংশন ব্যবহার করেও আমরা প্যারালাল করতে হয়। আর যখন আমরা কনজাংশন ব্যবহার করব, তখন ইমপ্যারালাল ব্যবহার করলে গ্রামাটিক্যালি সরাসরি ভুল। তাহলে স্যার কমা দিয়ে বললে কি শুদ্ধ আছে? না, উভয় অবস্থাতেই ভুল। তাহলে আবার বলো, কয়ভাবে প্যারালাল স্ট্রাকচার খেয়াল করতে হবে? 2 ভাবে। একটা হচ্ছে উইথ কমা আর একটা হচ্ছে উইথ কনজাংশন।
কনজাংশনে দুই জাতের আছে আবার। কনজাংশনে কতগুলো আছে? কোঅর্ডিনেট কনজাংশন, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, এই যে এই শব্দগুলো ফ্যান, ফ্যান, ভয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ওয়াই, ইয়েট, এদেরকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন। এই কনজাংশনগুলো দিয়ে যখন আমরা একাধিক তথ্যকে, একাধিক শব্দকে যুক্ত করে ব্যবহার করব, তখন তখন শব্দগুলোর গঠনগত সমতা লাগবে। আবার আরেক ধরনের কনজাংশন আছে কোরিলেটিভ কনজাংশনাল ফ্রেজ। কোরিলেটিভ কনজাংশনাল ফ্রেজ সহজ, কঠিন কিছু না, কোনো কিছু কঠিন ভাবে নেওয়ার দরকার নেই। এই যে দেখো, নট অনলি, তারপরে হচ্ছে বাট, অলসো, তারপরে আমি লিখলাম মনে করো আইদার, অর, তারপরে হচ্ছে নাইদার, তারপরে হচ্ছে নর, তারপরে হচ্ছে বোথ, অ্যান্ড। এখন দেখো, এই যে কোরিলেটিভ কনজাংশনাল ফ্রেজ, এদের ব্যবহার কিন্তু আমরা সাবজেক্ট পজিশন এবং অবজেক্ট পজিশন উভয় পজিশনেই দেখব। যেখানেই তুমি ব্যবহার করো না কেন, এখানে তুমি যে শব্দ ব্যবহার করবা, এখানে ওই শব্দের সাথে এই শব্দ এবং এই শব্দের মধ্যে গঠনগত কি লাগবে? সমতা লাগবে। মনে করো আমি লিখলাম হি ইজ নট অনলি, আমি এখানে লিখলাম কি স্মার্ট, হ্যাঁ, আমি লিখলাম, তারপরে লিখলাম কি বাট অলসো, মনে করো আমি এখানে এখানে লিখলাম কি আ টিচার, মনে করো লিখলাম। এখন তোমার কাছে মনে হচ্ছে ঠিক, সমস্যা কি, সে শুধু স্মার্ট না, সে একজন শিক্ষকও, শুদ্ধ হচ্ছে মনে হচ্ছে, কিন্তু না, কারণ হচ্ছে এখানে আমরা কি ব্যবহার করেছি? অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি কি নাউন। তাহলে স্ট্রাকচারটা ইমপ্যারালাল হয়ে গেছে। এই ব্যাপারগুলো আমরা এখন থেকে খুব সচেতনতার সাথে খেয়াল করব। তোমাদের আজকেই প্রথম আলোতে আসছে, এই নির্দিষ্ট তারিখেই, অর্থাৎ নভেম্বরের 30 না 31, নভেম্বর 31 মাস, 30 মাস না, ওই দিনেই তোমার কি আসবে, সার্কুলেশন চলে আসবে। এবং একমাত্র তোমরাই ফর দ্য ফার্স্ট টাইম তোমরা পেতে যাচ্ছ কখন তোমার প্রিলি হবে তারিখ, রিটেন হওয়ার তারিখ এবং ভাইবা হওয়ার তারিখ। এখন তোমরা এমন একটা জাতি, যে জাতির জন্য এই গ্রুপটা 47-এর, তোমাদের জন্য রিটেনের জন্য সময় রাখবে না, এখন থেকে রিটেনের কাজ করতে হবে। এই ব্যাপারগুলো যেমন আমরা এখন এই যে লেকচার শিটটা দিয়েছি, লেকচার শিটের মধ্যে পেছনে একটা এসে দেয়া হয়েছে, ঠিক না? এই জিনিসগুলো এমনিতেই একটা কোনো জায়গায় জায়গায় একটা খালি আছে বসাই দিলাম, এরকম এরকম মনে করে থাকো অনেকে। এটা কিন্তু পরিকল্পনার অংশ, এটা তোমাকে পড়তে দেয়া হয়েছে, আমি বুঝতে পারছি। পড়তে দেয়া হয়েছে, তোমাকে রিটেনের জন্য রেডি করা হচ্ছে। এবং এখন থেকে প্রতি সপ্তাহে অন্য টিচার সময় দিতে পারুক না পারুক, আমি চেষ্টা করব রিটেনের একটা একটা ক্লাস নিয়ে ফেলতে, বুঝতে পারছি, রেগুলার প্রিলি ক্লাসের সাথে সাথে। তো যখন তোমার সব পার উইক 4 দিনের জায়গায় 5 দিন 6 দিন ক্লাস পড়ে যাবে, মাঝে মধ্যে এরকম পড়াটা তোমাকে মেনে নিতে হবে। কারণ হচ্ছে তোমাদের সার্কুলেশনের সময় চলে আসছে, মানে এখন আর সময় নেই। অনেকেই হেলায় ফেলায় আন্দোলন সংগ্রাম, তোমরা প্রত্যেকেই একজন একজন 2024-এর মুক্তিযোদ্ধা, ঠিক না? এখন মুক্তিযুদ্ধ করেছো, মুক্তিযুদ্ধের বেনিফিট তো নিতে হবে। তো বেনিফিট কি কেউ 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে ফ্রিতে চাকরি দিবে? এই সুযোগ তো এই দেশে নাই, কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। যেমন অনেক ক্ষেত্রে আমরা সরকারকে সরাসরি গালি দিই, আমাদের ট্রাফিক সিস্টেম, সরকার এত স্টেপ নেয়, ট্রাফিক সিস্টেম ঠিক হচ্ছে না, সরকার এত স্টেপ নেয়, বৃষ্টি আসলে বন্যা হচ্ছে, সরকার এত স্টেপ নেয়, আমাদের ওই জায়গায় এই সমস্যাটা যাচ্ছে না। তুমি আমাদেরকে এক্সাম্পলিফাই করো নরওয়ের সাথে, সুইডেনের সাথে, ডেনমার্কের সাথে। আরে সুইডেন পুরা, মানে সুইজারল্যান্ড পুরা দেশে যে মানুষ আছে, চিটাগাংয়ের চকবাজারেও তো ওই সমান মানুষ আছে, ঠিক না? তো এরকম ডেন্সলি পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল রাষ্ট্র না? তো এবং আমাদের, তুমি সরকারকে পরিবর্তন করে কয়বার শুদ্ধ করবা? সরকার শুদ্ধ হলে হবে, মানুষ শুদ্ধ হতে হবে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার গুরুত্বপূর্ণ, আমি মানুষটা গুরুত্বপূর্ণ বলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার একটু সময় আছে, সময় দরকার, বেশি গতির গাড়ি, আমি তোমাকে হর্ন দিচ্ছি, কার হর্ন কে শুনে? এখন অটো রিক্সাওয়ালা, তার কাছে কোনো না আছে প্রশিক্ষণ, না আছে কমন সেন্স, না আছে, ফুরকানিয়াতেও সে যায় নাই। ফুরকানিয়াতে যদি যাইতো, ওই যে রাস্তার আদব 6টি, 1 নাম্বার রাস্তার বাম পাশে হাঁটা, ডান পাশে হাঁটা, নিয়ম শিখাইতো। তো যদি ফুরকানিয়াতেও যাইতো, তাহলে সে শিখতো রাস্তার কোন পাশে হাঁটতে হয়,
বেশি গতির গাড়িকে জায়গা দিতে হয়, আমার কারণে আরেকজনের কষ্ট হয়, এমন ব্যবস্থা কষ্টকর। এটা ধর্মীয় ভাবে, এটা সামাজিক ভাবে অন্যায়। এটা অন্যায়ও মনে করতেছে না। তার চিকনা চাকা একটা আছে, বাঁকা করে ঢুকাই দিবে। এখন তুমি তো যাইতে পারতেছো না, তুমি অসহায়, কারণ তোমার গাড়িতে দাগ লাগলে দাগ সারাইতে ওর গাড়ির দামের সমান, এটাও দিতে পারবে না, ঠিক না? তুমি অসহায়। কোথায় আমরা অসহায় চিন্তা করে দেখো, কোন জায়গায়? এবং সে উল্টা আরো প্লাস্টিক বলে চিল্লাই। এখন গাড়িটা তো প্লাস্টিক, কিন্তু এই প্লাস্টিকের দাম কত, ঠিক না? গাড়ি তো লোহা দিয়ে বানানো সম্ভব না। লোহা দিয়ে গাড়ি বানাইলে গাড়িটা চলবে? এটা তো ডাম্পার হয়ে যাবে, ঠিক না? রোলার হয়ে যাবে। এই জন্য গাড়ি হতে হবে প্লাস্টিকের, এগুলো ফাইবারের, এগুলো তো দাম। এই যে ব্যাপার, তো মানুষ চেঞ্জ না হলে কি রাষ্ট্র চেঞ্জ হবে? আমাদেরকে চেঞ্জ হতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে হবে। দুর্নীতি থেকে, অর্থাৎ সৎ পথে আয়ের চিন্তা, মানুষের জন্য কাজ করার চিন্তাগুলো ভেতর থেকে জাগ্রত হতে হবে। এর জন্য কাজ করা দরকার সবচেয়ে বেশি শিক্ষায়। কিন্তু বর্তমান ইউনূস সরকারও শিক্ষা নিয়ে কাজ করছে বলে আমার মনে হচ্ছে না, এবং যা করছে তা অনেক বেশি বিতর্কিত। আমরা পছন্দ করছি না। ফেসবুকে যাচ্ছে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ শুনুক, আমি একটু সত্য কথা দাঁড়িয়ে বলতে পছন্দ করি। কথা বুঝছো? এখানে সবচেয়ে বেশি দরকার শিক্ষা নিয়ে কাজ করা, শিক্ষায় বিনিয়োগ করা। এখন শিক্ষায় বিনিয়োগটা সরকার ওই সমস্ত জায়গায় বিনিয়োগ করতে সবসময় বেশি আগ্রহী যে সমস্ত জায়গা থেকে আউটপুট আসে। তুমি দেখবা ইনকাম ট্যাক্সের ট্যাক্স ক্যাডারের অফিসগুলো কিরকম, মানে তার অফিসটা অনেক বেশি ওয়েল ফার্নিশড, এই সেই, কারণ সে সরকারকে খাজনা আদায় করে দিচ্ছে। কিন্তু ওই যেখানে ইনকাম নাই, শুধু খরচ করে, স্যারদের অফিস নেই, ঠিক না? তুমি বিশ্ববিদ্যালয়ের স্যারদের, তুমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চিটাগং ইউনিভার্সিটি বলো, তুমি আর্টস ফ্যাকাল্টির শিক্ষকদের রুমগুলোর দিকে যাও, এখানে মাকড়সা ছাড়া তেমন কিছু নাই, ঠিক না? তো স্যারদের অবস্থা এরকম, অথচ এরা, এদের রুমগুলো হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি, ওখানে মানুষ যাবে, আরো বেশি হওয়া দরকার ছিল। তো শিক্ষা নিয়ে কাজ করা, যখন দেশে কোনো বড় জায়গায় যাবা, এই শিক্ষার দিকে একটু নজর দিবা। তো তাহলে আমরা প্যারালাল স্ট্রাকচারে চলে আসি, মানুষ চেঞ্জ হতে হবে। আর তাহলে তোমাকে এসএ নিয়ে কাজ করা, তুমি পত্রিকা পড়ছো না, আমরা জানি। প্রতিদিন শিক্ষকরা বলছে তুমি ইংলিশ ডেইলি গুলো পড়ো, তারপরে হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করো, করবা না বলে অন্তত প্রাসঙ্গিক কিছু লেখা হলেও শীটের সাথে মাঝে মধ্যে সংযুক্ত করে দেয়া হচ্ছে। বাংলা হলেও পড়বা, ইংরেজি হলেও পড়বা, দাগিয়ে দাগিয়ে একেবারে এটা একেবারে একেবারে শিখে ফেলার মতো করে পড়বা। একটা মনোযোগ দিয়ে পড়া 10টা মনোযোগহীন পড়ার সমান। বুঝতে পারছি? তাহলে যখন আমরা কোনো সেন্টেন্স লিখবো, সেন্টেন্স লেখার ক্ষেত্রে যখন আমরা গুচ্ছ আকারে ইনফরমেশন উপস্থাপন করব, এক্ষেত্রে আমাদের প্যারালাল স্ট্রাকচারটা মেনে চলতে হবে। প্যারালালিজম মেনে চলার জন্য কয় দিকে খেয়াল রাখতে হবে? দুই দিকে। একটা হচ্ছে কমা দিয়ে ইনফরমেশন, আর একটা হচ্ছে কনজাংশন দিয়ে ইনফরমেশন। কনজাংশন আসলে, কনজাংশন কয় ধরনের আসতে পারে? দুই ধরনের, কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট না। সাবঅর্ডিনেট কনজাংশনে প্যারালাল লাগে না, এটাও একটা জানার কথা। সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে প্যারালাল হয় না, কারণ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে তুমি দেখবা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে টেন্সের মধ্যেও পার্থক্য থাকতে পারে। তুমি যখন এদিকে প্রিন্সিপাল ক্লজের মধ্যে পাস্ট টেন্স আছে, সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই পাস্ট টেন্স করার একটা নিয়ম আছে না? কিন্তু ওখানেও তো ব্যতিক্রম আছে। ওখানে যদি ইনভার্টেড কমা থাকে, ওখানে যদি ইউনিভার্সাল ফ্যাক্ট থাকে, তখন আমরা আবার কি করি না, চেঞ্জ করি না। আবার ওখানে মোর দেন দিয়ে যদি তুলনা থাকে, হ্যাঁ, আলাদা করে যদি কমা দিয়ে উল্লেখ থাকে, তখনও আমরা চেঞ্জ করি না। আবার এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে ওইদিকে ফিউচার টেন্স, তাহলে ওটা তো প্যারালাল হলো না। কিন্তু প্রেজেন্ট টেন্স থাকলে তো ফিউচার এবং প্রেজেন্ট দুইটাই ব্যবহার করা যায়, ঠিক না? এই জন্য সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে প্যারালাল স্ট্রাকচার আসবে না। প্যারালালিজম কার জন্য? সমতা কার জন্য? যারা, তাদের অবস্থানগত সমতা আছে, তাদের গঠনগত সমতা, গণতন্ত্র। কথা বুঝছো কিনা? বাক্যের মধ্যে কি কি নিশ্চিত করা? গণতন্ত্র নিশ্চিত করা। এই হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের কাজ। এখানে কি লেকচার শিটের মধ্যে প্যারালালিজমটা আছে কোথায়? 3য় পৃষ্ঠায়। আমরা একটু শিটটা খুলে এখান থেকে দেখাই। আমি কম লিখে বলে, এটা একটু দ্রুত বলে দিলাম, কারণ বাকিগুলো লিখে লিখে দেখাতে হবে। আমাদের এই লেকচার শিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে প্যারালালিজম, বানানটা খেয়াল করছো? প্যারা, প্যারা, হ্যাঁ, এল কয়টা? হ্যাঁ, তাহলে দেখো, parallelism is when phrases, words in a sentence have similar or the same grammatical structure. হ্যাঁ, ব্যাপারগুলো আমি অনেক সহজ করে বুঝিয়েছি, এখানে যে বর্ণনা দিয়েছে তার চেয়ে সহজে বুঝছো তুমি।
গুচ্ছ আকারে অনেক তথ্য যখন দুই বা ততোধিক তথ্য যখন আসবে তখন ফ্রেজ হুক আর শব্দ হুক তাদের গঠনগত সমতাটাই হচ্ছে কি প্যারালালিজম। আচ্ছা, তাহলে এক নাম্বার দেখো, প্যারালাল স্ট্রাকচার ইন সিরিজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তাহলে একটা একটা পার্ট পাচ্ছি আমরা, যেমন দেখো নাউনের সাথে সবগুলো নাউন বসাতে হবে, ইনফিনিটিভের সাথে সবগুলো ইনফিনিটিভ বসাতে হবে, জিরান্ডের সাথে সবগুলো জিরান বসাতে হবে, পাস্ট ফর্মের সাথে সবগুলো পাস্ট ফর্ম বসাতে হবে, প্রনাউন দেখো প্রনাউনের সাথে সবগুলো প্রনাউন বসিয়ে প্যারালাল করতে হয়। একটা দুটো এক্সাম্পল আমরা একটু দেখি যেন আমরা এমসিকিউতে গেলে আমাদের কাছে উত্তর করতে সহজ হয়। দেখো এখন দেখা যাচ্ছে হি ইজ ফেমাস ফর অনেস্টি, অনেস্টি একটা শব্দ, ব্রেভিটি আর একটা শব্দ, পাংচুয়ালিটি আর একটা শব্দ, তাহলে তিনটাই কি নাউন। আচ্ছা, অনুরূপভাবে হি সিমস টু মি জেন্টল, হ্যান্ডসাম অ্যান্ড রোমান্টিক, তিনটাই কি অ্যাডজেক্টিভ। আবার দেখতে পাচ্ছি আই লাভ টু সুইম, টু বুট, টু ফিশ। এখন তুমি যদি বলো আই লাভ সুইমিং, টু বুট অ্যান্ড ফিশিং, হবে? তবে এখানে এই জায়গায় আমরা একটা এন্ড দিলে বাক্যটা সুন্দর হতো, তবে এটা কমাযুক্ত বিষয় বোঝানোর জন্য এখানে এন্ড না দিয়ে লেখা হয়েছে। এই এক্সাম্পলটা আনা হয়েছে ক্লিপস টুফেল থেকে, বুঝতে পারছি? আচ্ছা, ভুল ধরিও না আবার। আই এনজয় সুইমিং, আইএনজি, বুটিং অ্যান্ড ফিশিং, একই কথা, একবার টু দিয়ে আর একবার আইএনজি দিয়ে। দেখো, ডিউ টু কোভিড-19 all the people have been asked to remain blocked, আবদ্ধ থাকতে বলা হচ্ছে, স্টপড তাও মানে নড়াচড়া বন্ধ করে রাখতে বলা হচ্ছে, স্টেড এট হোম। তাহলে এখানে সবগুলোই পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ফর হোম, ফর ফিউ ডেজ। প্রোনাউন হলে দেখো হাসান ইনভাইটেড ইউ, ইউ, হিম অ্যান্ড মি। তাহলে এখন এখানে যদি হাসান ইনভাইটেড ইউ, করিম অ্যান্ড মি, মাঝখানে একটা নাউন ঢুকিয়ে দেবো না, যখন প্রোনাউন আসছে সবগুলো কি হবে, মাঝখানে একটা নাউন ঢুকিয়ে দিলে কোনো অসুবিধা নাই মনে হয়, এরকম মনে হয় তোমার অনেক সেন্স আসবে, এখন থেকে যেন ওই সেন্স আর না আসে। তাহলে গন, আমি জাস্ট কিছু এক্সাম্পল আমরা দেখেছি এখানে। এরপরে দেখো দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারে দেখা যাচ্ছে প্যারালাল স্ট্রাকচার উইথ কোঅর্ডিনেট কনজাংশনস, কোঅর্ডিনেট কনজাংশনস। এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো এন্ড, বাট, অর, নর অ্যাজ ওয়েল অ্যাজ টাও আমরা এখানে কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে এনেছি, এবং গত ক্লাসে আমি এন্ড এর সাথে সমান চিহ্ন দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ কে দেখিয়েছিলাম। তারপরে এগুলো আগেও পরে একই জাতীয় হবে। এবার তৃতীয় নম্বর হচ্ছে কুরিলেটিভ কনজাংশনাল ফ্রেজেস, কুরিলেটিভ কনজাংশনাল ফ্রেজেস। এবং দেখো নট অনলি বাট অলসো, আইদার, বোথ এন্ড, আইদার অর, নাইদার নট। এখানে আরো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, কোন বাক্যের সাবজেক্ট একজন হলেও তার একাধিক কাজ পরপর ধারাবাহিকভাবে কমা বা কনজাংশন দিয়ে উল্লেখ করলে একটি মেইন ভার্ব মাত্র ব্যবহার হবে। এগুলো একটু অ্যাডভান্স, এখানে আরো প্রায় 5-6টা পয়েন্ট আছে, একটা দুইটা পয়েন্ট তোমরা দেখো লেখালেখিতে যেন কাজে আসে। দেখো দেখো খেয়াল করো, আমি এক্সাম্পলেই বুঝাচ্ছি। বিকজ অফ হিজ ব্রোকেন লেগ, বিকজ অফ হিজ ব্রোকেন লেগ, ফাহিম হ্যাজ নট পসিবলি নেভার বি এবল টু রান দ্য মাইল এগেইন। তাহলে এখানে বলা হচ্ছে কোন সাবজেক্ট একজন হলে, একজন হলেও তার একাধিক কাজ, একাধিক কাজ। এখানে খেয়াল করতে হবে যদি দুইটি কাজ হয়, একই কাজ হয়, মানে একই ভার্ব দিয়ে প্রকাশ করা যায়, হ্যাঁ, তাহলে মেইন ভার্ব দেখো উল্লেখ করলে একটি মেইন ভার্ব, মেইন ভার্ব কয়টি, একটি। তুমি এই সেন্টেন্সটা ভেঙে একটু খেয়াল করো, বিকজ অফ হিজ এটা লাগবে না, ফাহিম এখানে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে হ্যাজ নট পসিবলি নেভার বি এবল টু রান, এখানে ভার্ব কয়টা, একটাই, হ্যাঁ, মানে একটা মেইন ভার্ব ব্যবহার করে এখানে একাধিক কথা বলা হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সটা আরো একটু সহজ লাগবে, দেখো আই নেভার হ্যাভ, মেইন ভার্ব নেই, আই নেভার হ্যাভ, নর এভার উইল হার্ট। তাহলে দেখো আই নেভার হ্যাভ হার্ট, আই নেভার হ্যাভ হার্ট, নর এভার উইল হার্ট, দুইবার ব্যবহার না করে আমরা মেইন ভার্বটা কয়বার ব্যবহার করছি, যদি সেম ভার্ব হয়। কিন্তু যদি এখানে আলাদা করে বলা আছে, কিন্তু যদি ভার্ব ডিফারেন্ট হয় তখন আমরা আমাদের একাধিক ভার্ব ব্যবহার করতে হবে। লেখালেখিতে কাজে লাগবে, যেহেতু লেকচার শিটের মধ্যে পয়েন্টগুলো দেওয়া আছে তোমরা খেয়াল করে নিতে পারো। আবার দেখো টেন্স একই হলে একটি মাত্র অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একাধিক মেইন ভার্বকে ব্যবহার করা যাবে, বুঝো নাই? টেন্স একই হলে একটি মাত্র অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একাধিক মেইন ভার্বকে ব্যবহার করা যাবে। একটু অট অট লাগবে, কিন্তু বাক্যটা পড়ার সময় তুমি মনে করবা হ্যাঁ ঠিকই তো আছে। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব কয়টা, একটা।
আই হ্যাভ লস্ট হিম, তাহলে এটা মেইন ভার্ব। হ্যাঁ, বাট গটেন, তাহলে এখানে এই গটেন এটা কিন্তু পাস্ট ফর্ম না, এটা হচ্ছে বাট হ্যাভ গটেন, অর্থাৎ একটা অক্সিলারি কয়টা মেইন ভার্ব, দুইটা মেইন ভার্ব। আচ্ছা, এবার দেখো সাম ওয়্যার, এখানে ওয়্যার আছে, হ্যাঁ, একুইটেড এন্ড সাম পানিশড, তাহলে এখানে আমরা কি বাদ দিলাম, ওয়্যার। হ্যাঁ, তাহলে অর্থাৎ এবার এবার দুইটা স্ট্রাকচারকে একসাথে বলো। যদি একজন সাবজেক্টের একাধিক কাজ হয়, একজন সাবজেক্টের একাধিক কাজ হয়, তাহলে একটা মেইন ভার্ব দিয়ে একাধিক কাজকে প্রকাশ করা যাবে, একটা কথা। দ্বিতীয় পয়েন্টটা কি ছিল, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কয়টা মেইন ভার্ব প্রকাশ করা যাবে। এগুলো কোন ক্ষেত্রে, যখন কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, কোঅর্ডিনেট কনজাংশনের ব্যবহারগুলোই আসছে এখানে মূলত। এরপরটাও প্রায় কাছাকাছি। দেখো, একটি প্রিপোজিশনের পর একাধিক নাউন প্রনাউনকে কনজাংশন দ্বারা যুক্ত করা হয়, যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন ফাহিম অ্যান্ড হিজ স্টুডেন্টস, তাহলে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন ফাহিম অ্যান্ড বিটুইন হিজ স্টুডেন্টস আর দুইবার করে প্রিপোজিশন ব্যবহার করা হয় নাই, একটা দিয়েই করা যায়। এটা লাগবে না, এটা অত কাজের পয়েন্ট না, এমনিতেই আমাদের এই জায়গায় ভুল হয় না। এই প্যারালাল স্ট্রাকচার থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, এই যে পরীক্ষা আসছে দেখো, অনেকে তোমরা মনে মনে ভাবছো এগুলো মনে হয় আউট অফ সিলেবাস বা প্রিলি সিলেবাসে, তো প্যারালেলিজম বলতে কোনো কিছু দেখি নাই, পরীক্ষায় মনে হয় আসে না, এরকম মনে মনে ভেবে দেখো। এই ভাবনা থেকে বেরিয়ে আসো। দেখো আমরা প্রিভিয়াস একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ইন মেনি ওয়েজ, ইন মেনি ওয়েজ রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু, রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু, তাহলে দেখো রাইডিং এর সাথে একই রকম আরেকটা তথ্য না, সিমিলার টু, সিমিলার টু এটা কনজাংশনের ভূমিকায় আসছে, তাহলে আমরা কি কি করব, ড্রাইভিং আ কার, তাহলে এখানে দেখো এই রাইডিং এর আগে কোনো দি আছে, সুতরাং এটা হবে না। তারপরে হচ্ছে এটা তো মিলে না, আর এটা মিলে কিন্তু এখানে হুয়েন নাই, এখানেও হুয়েন আছে, হ্যাঁ সহজ। তারপরে আসো, এখানে সমস্যাটা হচ্ছে এই যে এটা যে প্যারালেলিজম থেকে প্রশ্নটা আসছে, এই জিনিসটা ধরতে না পারা ইংলিশে, সুতরাং প্র্যাকটিস করে নিলে ভালো। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখি, দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুট। আচ্ছা, এখন বলো, এখানে উত্তর তো তোমরা আগে থেকে দেখে ফেলছো, উত্তরটা কেন শুদ্ধ ওটা দেখো। হ্যাঁ, দ্য ম্যান সেট ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক হিজ ফুট, এখানে প্যারালেলিজমের সাথে সম্পর্কটা কি, সম্পর্কটা তোমরা ওখানে আমি অত গুরুত্ব দিই নাই। একটা পাস্ট টেন্স হলে আরো একটা পাস্ট টেন্স হবে, তাহলে সিটস এটা হলে এটা পাস্ট টেন্স মিলে না, এটা পাস্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্স মিলে না, তারপরে এটা পাস্ট টেন্স আবার এটা পাস্ট পারফেক্ট টেন্স মিলে না, সুতরাং আমরা প্যারালাল করছি কি, দুইটাই পাস্ট সিম্পল। আচ্ছা, আই মিসড ড্যাশ মাই ফ্রেন্ডস অ্যান্ড ড্যাশ ফান উইথ দেম, বাট কি লিখছে, স্ট্রেঞ্জলি আই মিসড দ্য লেসনস অ্যান্ড দ্য টিচার্স অ্যাজ ওয়েল। আচ্ছা, এখানেও উত্তর তোমরা আগে দেখে ফেলছো, উত্তরটা আগে মিলাও। দেখো, আই মিসড সিইং মাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যাভিং ফান, এখন দেখো এখানে যদি টু সি দাও আবার এখানে যদি হ্যাভিং দাও, তাহলে টুর সাথে এনজি যাচ্ছে না, এখানে যদি সি দাও এখানে যদি হ্যাভ দাও, এটা 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 মিলে, এটা মিললে এটা অন্য জায়গায় বল কিরকম, তুমি তো জানো দুইটি বার পাশাপাশি বসলে দ্বিতীয় বারটা এনজি হয়, এই জন্য এখানে সি দিয়ে যাচ্ছে না, এখানে সি মিলছে কিন্তু এখানে একটা টু একটা আইএনজি এখানে, সুতরাং উত্তর হচ্ছে, বুঝছো। হ্যাঁ, এবার আমরা অ্যানোনিমাসলি আরেকটা প্রশ্ন দেখি, যেমন ধরো 13 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। আগে শুদ্ধটা দেখি, হি ওয়াশড নাইদার হিজ হ্যান্ড নর হিজ ফেস, তাহলে এই যে দেখো নাইদারের পরে হ্যান্ড আর নরের পরে ফেস, এখন এখানে হি ওয়াশড নাইদার হিজ হ্যান্ড নর ফেস, এভাবে লিখলে হতো, হতো না, প্যারালাল হতো না, কারণ এই হ্যান্ডের আগে হিজ আছে, এই ফেসের আগে হিজ নাই, এমন যেন না হয়। এবার দেখো, হি ওয়াশড নাইদার হিজ হ্যান্ড অর, তাহলে নাইদারের সাথে অর যায় না। আচ্ছা, অনুরূপভাবে সি নাম্বার, ওয়াশড নাইদার হিজ হ্যান্ড অর ফেস, এখানেও একই সমস্যা, অনুরূপভাবে নাইদার হিজ, এখানে অ্যান্ড অলসো, নাইদারের সাথে অ্যান্ড অলসো যায় না, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বিষয়গুলো খেয়াল করব। আরো একটা এক্সাম্পল দেখো, 5 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে ডি, তাহলে ডি নাম্বার অ্যান্সারটা একটু, এটা তো সমস্যা হয়ে গেল,
5 নাম্বার না? আচ্ছা, একটু পরে দেখি 5 নাম্বার। তাহলে 5 নাম্বারে আমরা কি কি পাচ্ছি দেখো তো। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হচ্ছে কোনটা? ডি। আগে ডি নাম্বারটা পড়ে দেখি। রবিন এনজয়েস হান্টিং, তারপরে হচ্ছে সোশ্যালাইজিং অ্যান্ড রিডিং কমিক্স। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে। আইএনজি যুক্ত পাশে একটা অবজেক্ট, আইএনজি যুক্ত পাশে অবজেক্ট, আইএনজি যুক্ত পাশে একটা অবজেক্ট। এবার দেখো, রবিন এনজয়েস হান্টিং, ঠিক আছে, সোশ্যালাইজিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড টু রিড ইন প্যারালাল। আচ্ছা, রবিন এনজয়েস টু হান্ট, টু আছে কিন্তু এখানে আসে সোশ্যালাইজিং আইএনজি, এখানেই ভুল। রবিন এনজয়েস হান্টিং আইএনজি, সোশ্যালাইজ আইএনজি হবে, আইএনজি হয় নাই। এইভাবে তাহলে সহজ না? তাহলে এবার আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে, বলো। হ্যাঁ, হুম, না এটা অ্যান্ড দেওয়াটাই সুন্দর। মানে যখন গুচ্ছ আকারে অনেকগুলো তথ্য আসবে তখন সর্বশেষ তার আগে একটা কি দিব? অ্যান্ড দিব। আমি ওই যে আলোচনার মধ্যে যে জিনিসটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে আমি প্যারালাল স্ট্রাকচার বোঝাবার জন্য অ্যান্ডটা দেওয়া হয় নাই ওটাই বলছি, এবং ওটা ক্লিপস টুফেল থেকে এক্সাম্পলটা আসছে, ওই কথাটা বলেছিলাম। এই এই জায়গায় বোধহয় এই যে টু সুইম, টু বুট অ্যান্ড টু ফিশ, অথবা সুইমিং, বুটিং অ্যান্ড ফিশিং। ওই এখানে টুটা দেওয়া হয় না প্যারালালটা বোঝাবার জন্য, কিন্তু এখানে একটা টু দিলেই সুন্দর হতো, এই কথাটাই বলছি, টু দেওয়াটাই সুন্দর। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, এবং এই পয়েন্টগুলো তোমরা আরো একটু পড়ে দেখবা, বিশেষ করে লাস্টের যে সমস্ত এগুলো একটু অ্যাডভান্স লেভেলের পড়া, এই জিনিসগুলো নিয়ে সচেতন থাকবো। এবার পরের ধাপে আমরা চলে যাই। পরের ধাপের মধ্যে প্রথমটা হচ্ছে এখানে শুরু শুরু করা হয়েছে কি দিয়ে? সাবজাংটিভ দিয়ে। সাবজাংটিভ জিনিসটা কি দেখো,